23 এপ্রিল বুধবার সকাল প্রায় 6টা দিল্লির কৈলাস হিলসের একটি 4তলা অ্যাপার্টমেন্টের টেরেস রুম। সেখানে একা বসে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে 22 বছরের এক তরুণী। এই সময় তার বাবা মা জিমে গেছেন, বাড়িতে সে একাই। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ে এক চেনা পরিচিত মানুষ। সে ছিল সেই পরিবারেরই একজন। প্রথমে কিছু কথাবার্তা হয় দুজনের, তারপর পরিস্থিতি হঠাৎ বদলে যায়। হঠাৎই পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের চার্জারের কেবিল তুলে নেয় লোকটি, আর সেটি মেয়েটির গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। শুধু এটাই নয়, এরপর তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। কিছুক্ষণ পর যখন বাবা মা বাড়ি ফিরে আসেন, তারা যা দেখেন তা শুধু একটা দৃশ্য নয়, তা তাদের পুরো জীবনটাই থামিয়ে দেয়। কিন্তু প্রশ্নটা হলো, কে ছিল এই চেনা মানুষটা? কেন সে এমন নৃশংস পথে হাঁটলো? এমন কি ঘটেছিল যা তাকে ঠেলে দিল এতটা অন্ধকারে? আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়াবহ ঘটনার পিছনের পুরো গল্পটা। 22 বছর বয়স, স্বপ্নের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়েছিল এক তরুণী। আর মাত্র 3 দিন পরেই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, ইউপিএসসি সিভিল সার্ভিস। একটা পরীক্ষা যা বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে দিনরাত এক করে পড়াশুনো করছিল সেই তরুণী। দিল্লির কৈলাস হিলসের ওপরের তলার একটি 4তলা অ্যাপার্টমেন্ট, সেখানেই থাকতো সেই নিজের পরিবারকে নিয়ে। তার বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারের একজন শীর্ষস্থানীয় আইআরএস কর্মকর্তা, মা একজন প্রতিষ্ঠিত ডেন্টিস্ট। সবকিছু মিলিয়ে এক শিক্ষিত, স্থিতিশীল আর উচ্চবিত্ত পরিবার। কিন্তু এই পরিবারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিল তরুণী নিজেই। সে শুধু একটা ইউপিএসসি পরীক্ষার্থী ছিল না, সে নিজে ছিল একটা বিরল প্রতিভা। আইআইটি দিল্লি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন ছিল তার। পুলিশ ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের সব লোক তাকে চিনত একটাই নামে, এক বিরল প্রতিভা। এর পাশাপাশি ডান্সিংয়েও ছিল তার অসাধারণ দক্ষতা। সবকিছু যেন ঠিকঠাক এগোচ্ছিল। স্বপ্ন, মেধা, পরিবার সব তার পাশে ছিল। ঠিক এই সময় তার জীবনে অন্ধকারের মতো নেমে আসে রাহুল মিনা। রাহুল মিনা বয়স মাত্র 23 বছর, রাজস্থানের আলওয়ার জেলার বাসিন্দা। রাহুল প্রায় 1.5 বছর ধরে ওই পরিবারের গৃহকর্মী বা ডোমেস্টিক হেল্পার হিসেবে কাজ করত। এই সময়ের মধ্যে সে শুধু একজন সাধারণ কর্মচারীই ছিল না, সে হয়ে উঠেছিল পরিবারের মানুষদের ভরসার একজন। ঘরের ভিতরের সব কিছুই তার জানা ছিল। ঘরে কে কখন থাকে, কে কখন থাকে না, কোথায় কি রাখা আছে, সব খুঁটিনাটি। কিন্তু এই বিশ্বাসের আড়ালেই লুকিয়ে ছিল তার আর একটা জীবন। রাহুলের ছিল জুয়া খেলার আসক্তি, বেটিং, যেটা প্রথমে হয়তো ছিল শখ, ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে তার নিয়ন্ত্রণের বাইরের এক নেশা। টাকার প্রয়োজন বাড়তে থাকে, আর সেই টাকার জন্য সে বারবার হাত বাড়াতে শুরু করে। সে প্রায়ই পরিবারের কাছে টাকা চাইতো। প্রথমে হয়তো তাকে কিছু টাকা সাহায্য করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে যখন এটা একটা অভ্যাসে পরিণত হয়, তখন পরিস্থিতি বদলাতে বাধ্য হলো। অবশেষে ঘটনার প্রায় 1.5 মাস আগে রাহুলকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। একটা সিদ্ধান্ত যা হয়তো তখন খুব সাধারণ একটা সিদ্ধান্ত মনে হয়েছিল, সেটাই জন্ম দিল এক ভয়ঙ্কর প্রতিশোধের। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টা আগে রাহুল মিনা আলোয়ারে এক মহিলাকে ধর্ষণ করে। একটা অপরাধ যার রেশ তখনও শেষ হয়নি, বরং সেটাই ছিল আরও ভয়ঙ্কর কিছু ঘটনার পূর্বাভাস। 23 এপ্রিল বুধবার সকাল প্রায় 6টা দিল্লির সেই 4তলা অ্যাপার্টমেন্টের ওপরের টেরেস ঘরে বসে মেয়েটি মন দিয়ে পড়াশোনা করছিল ইউপিএসসি প্রিলিমিনারির জন্য। সেই সময় তার বাবা মা জিমে গিয়েছিলেন, বাড়িতে সে একাই ছিল। ঠিক তখনই সেই পরিচিত মুখ আবার ফিরে আসে, রাহুল। প্রথমে সে মেয়েটির কাছে টাকা চায়, কিন্তু মেয়েটি সরাসরি টাকা দিতে অস্বীকার করে। আর পরিস্থিতি বুঝে সে ফোন হাতে নেয় বাবাকে কল করার জন্য। কিন্তু সেই একটা মুহূর্ত সব কিছু বদলে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, রাহুল হঠাৎ পাশে পড়ে থাকা মোবাইলের চার্জারটি তুলে নেয়, আর সেটি পেঁচিয়ে ধরে মেয়েটির গলায়। তারপরে শ্বাস রোধের চেষ্টা করে। মেয়েটি লড়াই করেছিল, শেষ পর্যন্ত লড়াই। তার শরীরে পাওয়া গেছে সেই প্রতিরোধের চিহ্ন। এরপরেও থামেনি সে। একটা হার্ড ওয়াটার বোতল আর একটা স্ট্যান্ড ফ্যান, এই সব দিয়েই বারবার আঘাত করা হয় তার মাথা ও গলায়।
খুনের পর রাহুল মিনা খুব ঠান্ডা মাথায় নিজের পালানোর পরিকল্পনা করে। সে মেয়েটির ভাইয়ের জামা পরে নেয় যাতে সহজে তাকে কেউ চিনতে না পারে। ঘরের ভিতরে ছিল একটি স্মার্ট লকার, যা সাধারণত খোলা হতো আঙুলের ছাপ দিয়ে। রাহুল সেই লকার খোলার চেষ্টা করে অচৈতন্য অবস্থায় থাকা সেই কিশোরীর আঙুলের ছাপ ব্যবহার করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর সেই লকার ভাঙচুর করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় 2 লক্ষ টাকারও বেশি ক্যাশ এবং প্রায় 10 লক্ষ টাকার গয়না। সবশেষে প্রমাণ মুছে ফেলার জন্য ভুক্তভোগীর মোবাইল ফোনটি ফেলে দিয়ে সে দ্রুত বেরিয়ে যায় সেই ঘর থেকে। প্রথমে একটি ক্যাব, তারপর সরাসরি দিল্লির দ্বারকা এলাকায়। সেখানে গিয়ে সে একটা হোটেলে উঠে পড়ে যেন কিছুই হয়নি। সে হোটেলের একটা সাধারণ অতিথি। তবে এত কিছু বুদ্ধি লাগানোর পরেও তার পাহাড় প্রমাণ পরিকল্পনা ভেঙে পড়ল। ঘটনা সামনে আসতেই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন, এমনকি হোটেলের ওয়াইফাই লগ, প্রতিটি সূত্র একে অপরের সাথে জুড়ে যেতে থাকে একটা স্পষ্ট ছবির মতো। আর সেই ছবির কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম, রাহুল। খুনের প্রায় 14 ঘন্টার মধ্যেই পুলিশ এই হোটেল থেকে তাকে আটক করে। সব কিছু এত দ্রুত ঘটেছিল যে পালানোর সময়টুকু সে পুরোপুরি পায়নি। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সত্যি বেশি সময় লুকিয়ে রাখা যায়নি। অবশেষে সে স্বীকার করে জুয়া, একটা নেশা যেটা তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। প্রায় 7 লক্ষ টাকার ঋণে ডুবে গিয়েছিল সে, আর সেই ঋণ শোধ করার জন্যই সে বেছে নেয় সবচেয়ে অমানবিক পথ। দিল্লি পুলিশ রাহুল মিনার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং ডাকাতির অভিযোগে মামলা রুজু করে। আদালতে তোলা হলে তাকে 4 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। তদন্ত চলতে থাকে আরও গভীরে। পুলিশের দাবি রাহুলের মানসিক অবস্থাও স্বাভাবিক ছিল না, তাই তার মেন্টাল অ্যানালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়, এটা বোঝার জন্য যে এই অপরাধের পিছনে কারণটা ঠিক কী ছিল। কিন্তু আইনের কাগজ কলমে যাই লেখা থাকুক, বাস্তবের শোকটা অনেক বেশি ভারী। এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা একটা পরিবার। শুধু একটা স্বপ্ন নয়, একটা গোটা ভবিষ্যৎ ভেঙে পড়েছে কয়েক মিনিটের হিংস্রতায়। প্রতিবেশীরা আজও বিশ্বাস করতে পারেন না যে মেয়েটিকে তারা বিস্ময়কর প্রতিভা বলতেন, যার সামনে ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ, তার পরিণতি এমন হবে। পরিবারের বক্তব্য আরও একটা ধাক্কা দেয়। তাদের সাথে রাহুলের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। তারা মনে করেন বেকারত্ব আর পরিস্থিতির চাপই হয়তো তাকে ঠেলে দিয়েছে এই অন্ধকার পথে। আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো, এই ধরনের গল্প আমরা শুনি, শিউরে উঠি, তারপর ভুলে যাই। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এই ধরনের নৃশংসতার শেষ কোথায়? এই ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।